তো এখানে মৌর্য সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা আছে। কি বলেছে যে প্রথমটা যদি আমরা দেখি, বলছে মৌর্য সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা আমরা কোথা থেকে জানতে পারি তার সোর্সটা এখানে দিয়েছি। যেমন অর্থশাস্ত্র, মেগাস্তিনিসের ইন্ডিকা, রুদ্রদমনের জুনাগড় বা গিরনার শিলালিপি, আর অশোকের শিলালিপি। এই সোর্সগুলো থেকে কিন্তু আমরা মৌর্য প্রশাসনের ব্যবস্থাটা জানতে পারি। মৌর্য প্রশাসন ছিল কেন্দ্রীয় রাজতান্ত্রিক প্রশাসন, অর্থাৎ এই যে সেন্ট্রালাইজ ডিসেন্ট্রালাইজ বলি না আমরা, সেন্ট্রালাইজ অর্থাৎ সেন্ট্রালাইজ বা বাংলায় বলা হয় কেন্দ্রীয় প্রশাসন। অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাটা একজনের হাতেই ছিল, আর যখন একজনের হাতে থাকবে দেখবে তখন তোমরা সেন্ট্রালাইজ বা কেন্দ্রীয় প্রশাসনটা দেখতে পারবে। আর ডিসেন্ট্রালাইজ মানে হচ্ছে ক্ষমতাটা বিভিন্ন মন্ত্রীদের হাতে তুলে দেওয়া, এরকম আর কি। এবার তোমাদের মতে এখানে প্রশ্ন আসতে মানে মনে চিন্তা আসতেই পারে যে এখানে তো মৌর্য প্রশাসনেও তো ক্ষমতাগুলোকে বিভিন্নভাবে এক একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু ক্ষমতাগুলো দেয়া মানে দায়িত্বগুলো দিয়েছে সবই, সবার ঊর্ধ্বে কিন্তু সম্রাট। সম্রাট যেটা বলবে সেটাই। তো এই কারণে বলা হয় যে মৌর্য প্রশাসনিক ব্যবস্থা হচ্ছে কেন্দ্রীয় প্রশাসনিক ব্যবস্থা ছিল। তারপর হচ্ছে মৌর্য সাম্রাজ্য ছিল প্রথম সাম্রাজ্য যা একটি ওয়েলফেয়ার স্টেট বা একটি কল্যাণ রাষ্ট্রের রূপ উপলব্ধি করেছিল, যেটা ইংরেজিতে বলা হয় ওয়েলফেয়ার স্টেট বা বাংলায় বলা হয় কল্যাণ রাষ্ট্র। এবার দেখো যে মৌর্য সাম্রাজ্যে যে কৌটিল্যের যে অর্থশাস্ত্র আছে, যে একটা সাম্রাজ্যকে কিভাবে পরিচালনা করতে হবে তার জন্য কি বলে তোমার কৌটিল্য 6টা থিওরি দিয়েছিল। ঠিক আছে, তো 6টা থিওরি এখানে আমার 7টা হয়ে গেছে, 6টা হবে, আমি তারপরেও বলে দিচ্ছি। আমি এই নোটটা একটু পরে তোমাদের প্রেস করে যখন দিব এগুলো তুলে দিব। যে প্রথম থিওরি মানে কি বলতো, যে একটা সাম্রাজ্যকে কারা কারা কিভাবে চালাবে। যেমন সবার ঊর্ধ্বে প্রথমে থাকবে রাজা, রাজাকে আবার স্বামী বলা হয়। তারপরে দ্বিতীয় হচ্ছে অমাত্য, আর অমাত্য মানে হচ্ছে কে বলতো, অমাত্য হচ্ছে রাজার পরে যার স্থান। তারপর হচ্ছে জনপদ, জনপদ হচ্ছে একটা অবশ্যই টেরিটরি লাগবে, না হলে কি করে সাম্রাজ্য চলবে। তারপরে জনপদের হচ্ছে দুর্গ, দুর্গ মানে বিভিন্ন যে শহরটরগুলো হয় এগুলো। তারপরে 5 নম্বরটা হচ্ছে কোষ, কোষ হচ্ছে ভান্ডার, যেমন আমাদের ভারতের যেমন অর্থনীতি আছে, কোষ টাকা পয়সা আছে, তো এরকম একটা কোষ লাগবে। লাস্টে এই যে এটা আমার ভুল হয়ে গেছে, এইটা দিতে হবে আমার 7-এ, আর এটা এটা দিতে হবে 6-এ। 6টা থিওরির কথা বলেছে অর্থশাস্ত্রে, এটা কিন্তু ভালো মতো করে মুখস্থ করে নিবে এক কথায়, পরীক্ষাতে আসে কিন্তু, যে কৌটিল্য তার অর্থশাস্ত্রে একটা রাজ্য পরিচালনা করার জন্য কতগুলো থিওরি বা অংশের বা পার্টের কথা বলেছেন, তখন তোমাদের উত্তর দিতে হবে 6টা। এই 7 নাম্বারটা আমি দিব না এরপরে, এমনি আমি জাস্ট তুলে দিব। বলেছে যে কৌটিল্য এখানে উত্তরটা দিয়েছে, দেখো কৌটিল্য সপ্তাঙ্গ তত্ত্বের অষ্টম অংশে হিসাবে শত্রু যোগ করার চেষ্টা করেছিলেন। তো এখানে যে আমি 7টা থিওরির কথা বললাম, অষ্টম অংশের কথাও নাকি বলা হচ্ছে যে তিনি শত্রু যোগ করার চেষ্টা করেছিলেন। তো এখানে ভালো করে বুঝবে, এই যে আমি যে অষ্টম অংশটার কথা বলেছি, তোমরা আবার এর মধ্যে আবার জুড়ে দিবে না। এটা ও চিন্তা ভাবনা করেছিল, কিন্তু এর মধ্যে তিনি অ্যাড করেনি। তাহলে পরীক্ষাতে যদি আসে তোমরা কিন্তু 7টা থিওরির কথা বলবে। ঠিক আছে, আমি ভাবলাম যে 8টা তুলে দিয়েছি, 7টাই হবে, এটা ঠিকই আছে। যে প্রথমে, আর এটা কিন্তু এইভাবেই পড়তে হবে, এলোমেলো করে পড়লে হবে না। তোমরা যদি এখন স্বামীটাকে 5-এ ঢুকাই দাও আর এটাকে যদি এখানে দিয়ে দাও, এরকম করে পড়লে হবে না, পর পর একদম পড়বে কিন্তু। ঠিক আছে, আমি ওই এরকম করে যে বললাম এখানে 6 এখানে 7 না, ঠিক আছে। এখন যে আমি তো এটা মুখস্থ করে নিয়েছিলাম, স্বামী অমাত্য জনপদ। দেখো এমনিতেও বোঝা যায়, স্বামীর পর রাজার পরে অমাত্যকে রাখে, অমাত্য মানে রাজার পরেই অমাত্য স্থান ছিল। আর বলতেই পারো এটা যে প্রধানমন্ত্রীর মতো ওই অমাত্যর মানে ক্ষমতাটা ছিল। তারপরে টেরিটরি, তারপরে দুর্গ, তারপরে কোষ, কোষ হচ্ছে এই যে বললাম অর্থনীতি, তারপরে দণ্ড, দণ্ড মানে কি, যে শাস্তি প্রদান করতে হবে যারা অন্যায় করবে। আর মিত্র হচ্ছে বিভিন্ন রাজ্যের সাথে তোমাকে মিত্রতা স্থাপন করতে হবে। তো এই তথ্যগুলোর বেস করে বা থিওরিগুলোর বেস করে বা পাঠের কথা বেস করে একটা রাজ্য পরিচালনার কথা নির্দেশ দিয়েছেন কৌটিল্য তার অর্থশাস্ত্রে। হ্যাঁ, তারপরে এখানে দেখো মন্ত্রী সাধারণত, এবার দেখো প্রধানমন্ত্রী, পুরোহিত, যুবরাজ আর সেনাপতি, এই যে রাজার যে দরবারে যারা ছিল তাদের মধ্যে সব থেকে ক্ষমতাবান কিন্তু এরাই ছিল, প্রধানমন্ত্রী, পুরোহিত, যুবরাজ আর হচ্ছে সেনাপতি। আর এদের মানে এই 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 কয়জনের বার্ষিক বেতন হচ্ছে, দেখো মন্ত্রীদের বার্ষিক বেতন 48,000 পনা ছিল। পানা বা পনা বলা হয় সেই সময়ের অর্থ, টাকা পয়সাটাকে এরকম করে বলা হতো। আর মন্ত্রী পরিষদের যারা সদস্য তাদের হচ্ছে 12,000 পানা
মুদ্রা দেওয়া হতো। আর ছোট চাকরি যারা একদম সবার নিচে ছিল, এই যে চাকর, দেহরক্ষী, এদের বেতন হচ্ছে 60,000 60 পনা। এবার এগুলো যে বেতনগুলো দেওয়া হতো এটা মাসিক কিন্তু নয়, এটা হচ্ছে বার্ষিক। এটা মনে রাখবে, এখানে দিয়েছি উল্লেখ করে, এই যে বার্ষিক যতগুলো আছে সবই বার্ষিকের কথা, বছরে। আর সর্বনিম্ন বেতনই ছিল হচ্ছে 60,000 60 পনা। পরীক্ষাতে আসে কিন্তু, খুব গুরুত্বপূর্ণ, যে মৌর্য সাম্রাজ্যের সর্বাধিক বেতন কত কত আর সর্বনিম্ন কত। আমি সবারগুলো দিনই এরকম ফাট ফাট করে সবারগুলো দেওয়া ছিল, কিন্তু যেটুকু আমার মনে হয়েছে গুরুত্বপূর্ণ সেইটুকুই আমি দিয়েছি। এই যে 3টা দিয়েছি, একটু মন্ত্রীদের বেতন 48,000 পনা, আর মন্ত্রী পরিষদের, আর হচ্ছে দিয়েছি তোমার সবার নিচে যাদের হচ্ছে তাদের দেহরক্ষীদের 60 পনা। আর প্রশ্নটা এইভাবে আসে সাধারণত, যে মৌর্যদের সব থেকে নিম্ন কর্মচারীদের বেতন কত ছিল এবং সর্বাধিক বেতন কত সর্বাধিক বেতন কত ছিল। এই প্রশ্নটা কিন্তু আসে পরীক্ষাতে। তারপরে দেখো, যুবরাজ, প্রধানমন্ত্রী, সেনাপতিদেরও বেতন কিন্তু এই যে 48,000 পনা, পানাস বা পনা। এবারে চলে আসো কেন্দ্রীয় প্রশাসন। যেমন আমাদের ভারতের কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থা আছে, ঠিক একই রকম, শুধুমাত্র এখানে ডিফারেন্সটা এইটুকু যে এদের নামগুলো আলাদা, ব্যাস এইটুকুই। কাজ কিন্তু প্রায় দেখবে যে ওই রকমই ছিল। এবার কি বলছে, রাজাকে প্রশাসনে সাহায্য করার জন্য 18 জন কর্মকর্তা বা সদস্য থাকতো, একটা দল থাকতো, যাদেরকে তীর্থ বলা হতো। হ্যাঁ, তাদেরকে তারপর কি বলা হতো, তাদের আবার মহামাত্যও বলা হতো। সবচেয়ে গুরুত্বপূর্ণ তীর্থগুলি ছিল হচ্ছে মন্ত্রী আর হচ্ছে পুরোহিত। মন্ত্রীদের নিয়োগের জন্য তাদের চরিত্র কিন্তু পরীক্ষা করা হতো, যাকে এই যে পরীক্ষা করার নিয়মটাকে উপধা বলা হতো। তোমরা জানো যে এই বড় বড় পদের যারা, তাদের যদি চরিত্র ভালো না হয়, তোমরা জানোই যে কিভাবে একটা দেশ, একটা রাজ্য বরবাদ হয়ে যেতে পারে। তোমরা এগুলো আমাদের ভারতেই প্রত্যক্ষদর্শী, দেখছো রাত দিন। এই জন্য চরিত্র বিভিন্নভাবে, এই যে চরিত্রগুলো যে পরীক্ষা করতো না, এদের 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 পিছনে গুপ্তচর লাগা দিত। এরা জানতেই পারতো না যে আমাদের পিছনে গুপ্তচর লাগা দিয়েছে, যে ওদের চরিত্রটাকে ভালো করে দেখার জন্য। যুক্ত, এই যুক্ত বলতে সংযুক্ত নয়, এই যুক্ত বলতে ওই যে অশোক যে রাজু যুক্ত এইরকম যে কর্মচারীদের নিয়োগ করেছিল তাদের কথা বলছি। যুক্ত কেন্দ্রীয় তীর্থ, এই যে তীর্থদের কথা বললাম, আর অদক্ষদের নিয়ন্ত্রণ করত। মন্ত্রী পরিষদের নিচে ছিল দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা, তাদেরকে বলা হতো অধ্যক্ষ। এবারে আমরা দেখবো যে অধ্যক্ষের কথা, এখানে অধ্যক্ষ খুব গুরুত্বপূর্ণ। যে ওটিলের অর্থশাস্ত্রে 34টি অধ্যক্ষের কথা বলা হয়েছে। অর্থশাস্ত্রে মোট 34টি অধ্যক্ষ। এই 34টির মধ্যে এইভাবে মনে রাখবে যে 27টা হচ্ছে শুধুমাত্র প্রতিরক্ষা বিভাগের জন্য, আর 6টি হচ্ছে বিভিন্ন হিসাব কিতাবের জন্য বা অ্যাকাউন্টের জন্য। গ্রিক সূত্রে এদেরকে সবাইকে বলা হয় আবার ম্যাজিস্ট্রেট বলা হয়। আর এদের এই যে, যেহেতু এরা সদস্য, এদের বেতন হচ্ছে সবার হচ্ছে কত করে ছিল, যে এদের 1,000 করে এদের বেতন দেওয়া হতো বার্ষিক পনা। এবারে যেখানে এখানে গুরুত্বপূর্ণ, এই যে অধ্যক্ষগুলোর কথা আমি বললাম, অধ্যক্ষগুলোর নাম দিয়েছি আর তাদের কোন কাজ সেটা দিয়েছি। এইটা কিন্তু ভালো মতো করে লিস্টটা মুখস্থ করতে হবে। আমি যেগুলোর কথা বলছি একটুখানি ভালো করে দেখবে, ওইগুলো একটু জোর দিবে। যেমন লক্ষণাধ্যক্ষ খুব গুরুত্বপূর্ণ। এটি ইনার দায়িত্ব হচ্ছে মুদ্রার মানে মুদ্রা দেখভাল করা, টাকসালে টাকা ছাপায় যেখানে, সেটাকে টাকসাল বলা হয়, ইত্যাদি। মানে মুদ্রার যাবতীয় টাকা পয়সার যাবতীয় মানে দায় দায়িত্বে থাকতে হচ্ছে লক্ষণাধ্যক্ষ। এই যে তিনি মুদ্রা ইস্যু মানে জারি করা, তারপর আচ্ছা এটাও খুব গুরুত্বপূর্ণ। রূপদর্শক নামে একজন কর্মকর্তা মুদ্রার পরীক্ষা করতেন। এটাও দিতে পারে, খুব গুরুত্বপূর্ণ, যে রূপদর্শক এর কাজ কি ছিল, সেটা হচ্ছে মুদ্রা পরীক্ষা করা। 2 নাম্বার, পণ্যদক্ষ। এই যে পণ্যদক্ষ হচ্ছে বাণিজ্য ও বাণিজ্যের যিনি চেয়ারম্যান বা প্রধান, এটাও খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে কুপাধ্যক্ষ, বন বন বনজ সম্পদে যে রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকতো তাকে বলা হতো কুপাধ্যক্ষ। তাহলে এইটা আর এটা খুব গুরুত্বপূর্ণ, কুপাধ্যক্ষটা গুরুত্বপূর্ণ নয়, তোমরা দেখতে পারো না দেখতে পারো। তারপর হচ্ছে প্রতাপাধ্যক্ষ, খুব গুরুত্বপূর্ণ। এই যে মাপযোগ মানে পরিমাপ ও ওজনের যিনি দেখভালের দায়িত্বে থাকে তাকে প্রতাপাধ্যক্ষ বলা হতো। কেউ যেন মানে বেইমানি না করে মাপযোগের ক্ষেত্রে। শুল্কাধ্যক্ষ, এটা তো এমনিতেও বোঝা যাচ্ছে, শুল্ক আদায়ের ক্ষেত্রে। তারপরে সূত্রাধ্যক্ষ, সূত্রটাও খুব গুরুত্বপূর্ণ। এটা বিভিন্ন এই যে কাপড় চুপড় বস্ত্র তস্ত্রের যে দায়িত্ব তাকে বলা হতো সূত্রাধ্যক্ষ। তা আয়ু গারাধ্যক্ষ হচ্ছে, এটাও খুব গুরুত্বপূর্ণ, যে অস্ত্র আর অস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকতো তাকে আয়ুধা গারাধ্যক্ষ বলা হতো। সীতাধ্যক্ষ, এমনিতেই বুঝতে পারছো হালের সীতা, তো এটা আর পড়ার কোনো দরকার নেই, এমনিতেই মনে থেকে যাবে। যে কি বলছে, রাজ্য কৃষি বিভাগের চেয়ারম্যান, অর্থাৎ রাজকীয় ভূমির যিনি দায়িত্বে থাকতেন তাকে সীতাধ্যক্ষ বলা হতো। হুম, এইভাবে মনে রাখবে যে হালের যেমন সীতা হয়, তাহলে ওইখান থেকে জমিনের ব্যাপারটা চলে আসছে, তাহলে সীতাধ্যক্ষ ওইভাবে একটা লিঙ্ক জুড়ে নিবে। সুরাধ্যক্ষ, এটা আবগারি দপ্তরের চেয়ারম্যান।
তারপর হচ্ছে সুনাধ্যক্ষ কসাইখানার চেয়ারম্যান, আক্রাধ্যক্ষ খনি মাইন্স, বিবিধাধ্যক্ষ চারণভূমির সভাপতি বা অধিপতি। তারপর হচ্ছে বাকিগুলো অতটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, এটাও অতটা না দেখলেও হবে। তারপর হচ্ছে অক্ষ পাতালাধ্যক্ষ, অবশ্যই এটা মনে রাখবে যে ওই যে বিভিন্ন দলিল দস্তাবেজ লেখো টেখো ইত্যাদির দায়িত্বে থাকতো তাকে অক্ষ পাতালাধ্যক্ষ বলা হতো। আর এই মুদ্রাধ্যক্ষটা কেন দেয়? বোকা বানানোর জন্য। এবার মুদ্রা কথাটা পেয়েছে, এটা ভেবে নেয় অনেকে কি যে মুদ্রা কথাটা আসছে তার মানে তো এটা এমনিতেও বোঝা যাচ্ছে যে এটা টাকা পয়সার যিনি দায়িত্বে, না, এটা হচ্ছে পাসপোর্ট যিনি জারি করেন তাকে মুদ্রা অধ্যক্ষ বলা হতো। এবার প্রত্যানাধ্যক্ষ, এবার প্রত্যনটা মনে রাখবে, এটা হচ্ছে বন্দরের যিনি প্রধান। এইগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, আর এগুলো একবারে মুখস্থ থাকবে না, এগুলো বারবার পড়তে হবে। আমার এগুলো মুখস্থ আছে, বারবার পড়ার পরে এগুলো হয়ে গেছে। তারপর অর্থশাস্ত্রে উল্লেখিত আবার 18 জন তীর্থের একটা তালিকা দেওয়া হয়েছে, এটাও তোমাদের মনে রাখতে হবে। রাজাকে প্রশাসনে সাহায্য করার জন্য 18 জন কর্মকর্তার একটি দল ছিল, এদেরকে তীর্থ বলা হতো। এই কর্মকর্তাদের বলা হতো আবার মহামাত্র। হুম কি বলছে প্রথমটা? এমনিতেই বুঝে যাচ্ছে প্রধান পুরোহিত, এটা দরকার নেই। তারপর এই দুটো খুব গুরুত্বপূর্ণ, ওই জন্য লাল করে দিয়েছি। একটা হচ্ছে সমাহর্তা আর হচ্ছে সন্নিধাত্তা, এটা পরীক্ষাতে আসেই। যে সমাহর্তা কি? সমাহর্তা হচ্ছে যিনি রেভিনিউ বা ট্যাক্স বা রাজস্ব কালেক্ট করে, তাদের তার দায়িত্ব হচ্ছে এই সমাহর্তার, রাজস্ব আদায় করা সমাহর্তার দায়িত্ব। আর সন্নিধাত্তা কি? সন্নিধাত্তা হচ্ছে কোষাধ্যক্ষ। কোষাধ্যক্ষ মানে কি বলতো, এ তো কালেক্ট করে নিয়ে আসলো, এই যে কালেক্ট করে টাকা পয়সাগুলা এই কোষের মধ্যে জমা করবে, ভান্ডারের মধ্যে, আর এই ভান্ডারের দায়িত্ব হচ্ছে এই সন্নিধাত্তার। এই দুটো একটু মনে রাখবে। প্রদেষ্টা কন্টক সদন আদালতের প্রধান বিচারপতি, অর্থাৎ এই ফৌজদারি আদালতের যিনি দায়িত্বে থাকেন তাকে প্রদেষ্টা বলা হতো। তারপর হচ্ছে কর্মান্তিক শিল্পের প্রধান পরিদর্শক, ব্যবহারিক ধর্ম স্থানীয় আদালতের বিচারক, এটা অবশ্যই মনে রাখো, এটা মনে না রাখলেও হবে। তারপর হচ্ছে দাওয়ারিক রাজপ্রাসাদের প্রধান যিনি দায়িত্বে ছিলেন তাকে দাওয়ারিক বলা হতো। সেনাপতি, এটা বুঝতে পারছো। অন্তপাল সীমান্ত দুর্গের, এবার সীমান্তের মধ্যে যেমন আমাদের বর্ডার আছে, ওরকম সীমান্তে যারা দুর্গের রক্ষা করতো তাদেরকে অন্তপাল বলা হতো। দুর্গপাল দুর্গের ব্যবস্থাপনা করত। নায়ক সেনাবাহিনীর পরিচালনা করতো এই নায়ক। প্রশস্ত অফিসার যিনি সরকারি কাগজপত্র নিরাপদে রাখতেন এবং সরকারি আদেশ রেকর্ড করে রাখতেন তাকে প্রশস্ত বলা হতো। দণ্ডপাল বুঝতে পারছো, যিনি দণ্ড দেয়। অফিসার যিনি সেনাবাহিনীর জন্য সামগ্রী সংগ্রহ করেন, অর্থাৎ এই সামগ্রী বলতে এখানে কি বলতো, সামগ্রী বলতে এখানে ওই ধরো যে খাওয়া, রসদ, অস্ত্র শস্ত্র, এইগুলো দণ্ডপালের দায়িত্ব। অন্তবার্ষিক সম্রাটের দেহরক্ষী, আর যে আটবিক বন বিভাগ, এগুলো মোটামুটি না দেখলে হবে, যেগুলো আমি বললাম এগুলো দেখবে, এমনিতেও বুঝতে পারছো তোমরা যে কোনগুলো গুরুত্বপূর্ণ। অশোকের তৃতীয় প্রধান শিলালেখতে 3 জন কর্মকর্তার উল্লেখ রয়েছে, এই 3 জন হচ্ছে যুক্ত, রাজুক আর প্রাদেশিক, তোমাদের একটু আগে বললাম এগুলো কথা। এবারে আমরা দেখতেই পারছো এটা কি চলে গেল, আমাদের কেন্দ্রীয় প্রশাসন হয়ে গেল। এবারে চলে আসে তোমাদের এবারে হচ্ছে প্রাদেশিক বা প্রান্তীয় প্রশাসন। এবারে মনে করো যে আমরা এবারে চলে আসলাম সেন্ট্রাল থেকে রাজ্যের দিকে। যে মৌর্য সাম্রাজ্য প্রদেশে বিভক্ত ছিল, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় 4টি প্রদেশ ছিল, অশোকের সময় একটা জয় করলো কলিঙ্গ, তাহলে হয়ে গেল 5টা। পরীক্ষাতে এইভাবে আসতে পারে মৌর্য সাম্রাজ্যের মোট কতগুলো প্রদেশ ছিল বা প্রাণ ছিল, আর বলতে পারে যে অশোকের সময় কতগুলো ছিল, 5টা, চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কালে 4টা। প্রদেশগুলোকে আবার চক্র বলা হতো। এবার 5টা প্রদেশ, তাদের রাজধানী মুখস্থ করে নিতে হবে একদম ঝরঝরা। যেমন উত্তরাপথের রাজধানী হচ্ছে উজ্জয়িনী, দক্ষিণাপথের রাজধানী হচ্ছে সুবর্ণগিরি, একটু ধরো, দক্ষিণাপথের রাজধানী হচ্ছে সুবর্ণগিরি, উত্তরে বললাম তক্ষশিলা, এমনিতে বুঝতে পারছো আমাদের তক্ষশিলা উত্তরে উত্তরে চলে গেল, দক্ষিণে হচ্ছে সুবর্ণগিরি। আর অবন্তী উজ্জয়িনী, এটা পশ্চিমে, এটাও মনে রাখবে, দেখো এখানে দিয়েছি। মধ্যপ্রদেশ, মধ্যদেশ, প্রাচী, পূর্বাঞ্চল যেটা পাটলিপুত্র, আর লাস্টে হচ্ছে কলিঙ্গ তোষালি। এবার তোমাদের আমি আগেও এটা পড়িয়েছিলাম যে কলিঙ্গকে 2টা ভাগে ভাগ করেছিল, জৌগর এবং সামাপা এরকম যে ছিল, তো এটা পরে 2টা ভাগে ভাগ, হ্যাঁ, যেটা 2টা ভাগে ভাগ করে দিয়েছিল সেটা আলাদা বিষয়, কিন্তু ওটার সাথে এটাকে অ্যাটাচ করে আবার ওই তর্কে জড়াতে যাবে না যে 6টা, ওটা আলাদা বিষয়। ওটা এটাকে কলিঙ্গকে 2টা ভাগে ভাগ করে দিচ্ছে, দুটা তাদের রাজধানী করে দিচ্ছে, সেটা আলাদা বিষয়।
তাহলে মোট হচ্ছে প্রান্ত বা প্রভিন্স হচ্ছে 5টা, আর চন্দ্রগুপ্তের সময়কালে 4টা। চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাস থেকে প্রাপ্ত 4টি প্রদেশকে উত্তর প্রদেশে অন্তর্ভুক্ত। এবার ভালো করে বুঝো, এই যে চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসকে 4টি প্রদেশ দিয়েছিল, সেগুলোকে কিন্তু তিনি উত্তর প্রদেশের সাথে অন্তর্ভুক্ত করে নিয়েছিল। প্রদেশগুলি অধীনে ছোট ছোট প্রাদেশিক কেন্দ্রও ছিল, যেখানে মহামাত্ররা কুমারের অধীনে শাসন করতো। মানে মহামাত্ররা তো ছিল, কিন্তু তারা কুমারের অধীনে সেখানে কাজ করত। অশোক তক্ষশিলা, উজ্জয়িনী এবং তোষালিতে কুমারদের নিযুক্ত করেছিলেন, অর্থাৎ পুত্রদের, তাদের যুবরাজদের নিয়োগ করেছিলেন এইসব জায়গা, যেহেতু এগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। প্রদেশগুলি মণ্ডলে বিভক্ত করেছিল, এটাও খুব গুরুত্বপূর্ণ, প্রদেশগুলিকে মণ্ডলে বিভক্ত করলো। মণ্ডলের প্রধান ছিল হচ্ছে প্রাদেশিক, যাকে অর্থশাস্ত্রে আবার রাষ্ট্রকর্তাও বলা হয়। প্রাদেশিক সমাহর্তার অধীনে কাজ করতেন, এবং এই যে দেখো এখানে যে প্রাদেশিকগুলো আবার সমাহর্তার অধীনে, আবার মহামাত্ররা কুমারের অধীনে। এই ছোট ছোট বিষয়গুলো একটু না ভালো করে পড়বে, মানে যখন পড়বে একটু বুঝে বুঝে ভালো করে লাইনটাতে কি বলতে চেয়েছে, কেন দিয়েছে এই সেন্টেন্সটা, সেটা একটু বুঝে বুঝে পড়বে। এবারে চলে আসো মৌর্য প্রশাসনের বিভাগের নিম্নরূপ হচ্ছে যে মৌর্য প্রশাসনের বিভাগটা কেমন ধরনের ছিল। সবার উপরে ঊর্ধ্বে হচ্ছে রাজা বা কিং, এটা গেল একটা আলাদা বিষয়। এবারে এটা দেখো, এটা ক্রোনোলজিটা একদম ভালো করে মুখস্থ করবে। যদি তোমরা সত্যি কথা বলতে গেলে নেট হোক বা সেট হোক বা বিহার হোক বা ঝাড়খণ্ড হোক বা ওয়েস্ট বেঙ্গল যে কোনো পরীক্ষা হোক, তোমরা যদি আমার নোটগুলো ভালো মতো করে পড়ে নাও, তাহলে আমি মনে করবো যে 90% চান্স থাকে তোমাদের যে সেই চাকরিগুলোতে ক্র্যাক করার। আমি 10% এই কারণে বলি না, কারণ হচ্ছে দেখো আজকাল বিভিন্ন হাজারো রকমের বই, হাজার ধরনের ইনফরমেশন, তা প্রতিটা বই থেকে যদি পড়ো না, 5টা হলেও ইনফরমেশন নতুন পাবে। তো এখন ওই 5টার মধ্যে যদি ইনফরমেশন দিয়ে দেয়, দেখা গেলো আমার বই নেই, তাহলে আমি কি করে 100% বলি। আর যারা এইভাবে বলে না, আমি তো সত্যি কথা বলতে গেলে আমি গ্রুপগুলোতে দেখি কিছু কিছু স্যার ম্যামের অপপ্রচার বলে ওগুলোকে, এত ফালতু ফালতু প্রচার করে, মানে 100% কমন আমাদের কাছে পড়লে। ভাই তাহলে তুমি সবাইকে তোমার কাছে পড়াও, তাহলে সবাই চাকরি তো পেয়ে যাবে, 100% ওরাই করে নিবে, তাহলে তো ওখানে কাকে চাকরি দিবে কাকে রাখবে না, কোন লজিকে এগুলো কথা বলে আমি জানি না। তো এবারে দেখো, প্রথমে হচ্ছে সবার উপরে হচ্ছে প্রভিন্স, বা যেগুলো আমি একটু আগে বললাম প্রাণ। তারপরে এই প্রভিন্স গুলোর বা দায়িত্বে কাকে দিল, কুমারদের দায়িত্বে দিত। তারপরে দ্বিতীয়তে একটু আগে বললাম মন্ডল ভাগ করা হতো এই প্রাণ বা প্রভিন্স গুলোকে, মন্ডলের দায়িত্বে প্রদেশটা। তারপর মন্ডল গুলোকে আবার আহারে ভাগ করতো। এবারে পরীক্ষাতে এরকম করে দেয়, আহারকে কি বলা হয়, গ্রাম, বিষয়, তারপর হচ্ছে দ্রোণমুখ, এরকম করে দেয়। তো আহারটা মনে রাখবে যে মন্ডলের পর আহার বা বিষয়, আর এই আহার বা বিষয়ে যিনি দেখভাল করতেন তাকে বিষয়পতি বলা হতো, তিনি সমাহর্তার অধীনে কাজ করতেন। তারপরে এই আহারকে আবার বিভক্ত করতে স্থানীয়, স্থানীয়টাকে আবার, এবার স্থানীয় কোন অঞ্চলকে বোঝাবে, যেখানে হচ্ছে 800টা গ্রামের সংগঠন, অর্থাৎ 800টা গ্রামের যে দায়িত্বে থাকবে সেটাকে স্থানীয় বলা হয়, আর এর দায়িত্বে থাকবে গোপ। এটা দেয় যে স্থানীয়র দায়িত্বে কে থাকে, বা মৌর্য আমলে স্থানীয় দায়িত্বকে কাকে দেওয়া হতো, গোপকে দেওয়া হতো। কেন এগুলো দেখো পারছো না যে একটু আনকমন নাম, এই জন্য এগুলো দেওয়ার তারা চেষ্টা করে। তারপরে দ্রোণমুখ, এরপরে স্থানীয় পরে দ্রোণমুখ। দেখো 800 থেকে 400 দুটা ভাগে ভাগ হয়ে গেল এখানে আবার, যে দ্রোণমুখের অধীনে 400টি গ্রামের সংগঠন থাকবে বা 400টা গ্রামের দায়িত্বে থাকবে দ্রোণমুখ। তারপরে চলে আসো ছয়ের মধ্যে খারবাটিক বলা হয়। খারবাটিক হচ্ছে 200টা গ্রামের সংগঠন। তারপরে সংগঠন 10টি গ্রামের সংগঠন। এইবারে সবার নিচে হচ্ছে গ্রাম বা ভিলেজ। প্রধান হচ্ছে গ্রামিক, প্রশাসনিকের সব থেকে ছোট একক হচ্ছে গ্রাম, আর সব থেকে বড় হচ্ছে প্রভিন্স। এবার বাকি এইরকম করে ক্রোনোলজিটা কে কিভাবে মুখস্থ করবে করে নেবে, খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা। তারপরে নিচে চলে আসো, এবারে আমি অর্ডারটাও সাজিয়ে দিয়েছি যে এইখান থেকে কিভাবে পড়তে হয়। একটা ইংলিশে যদি দেয় ডিসেন্ডিং অর্ডার দিবে, আর বাংলায় দিলে অধোগামী দিবে, অবরোহ পদ্ধতি দেয়। এবারে এই অনেকে বুঝতে পারে না যে অধোগামী কোনটাকে বলা হয়, যে ছোট থেকে বড় না বড়র দিকে ছোট। এবারে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং মধ্যে অনেকে গন্ডগোল করে দেয়। যে অধোগামী হচ্ছে, এই যে দেখো এখানে দিয়েছি আমি, ওই জন্য একটা উদাহরণ দিয়েছি, স্থানিক থেকে দিয়েছি, স্থানিক দ্রোণমুখ খারবাটিক সংগঠন, অর্থাৎ স্থানিক দ্রোণমুখ খারবাটিক সংগঠন। ছোট, বড় থেকে ছোটর দিকে সেটা হচ্ছে অধোগামী। হ্যাঁ, অধোগামী কথাটা যেহেতু বলেছে অনেকে ভাবে না যে ছোট থেকে বড়র দিকে, না, বড় থেকে ছোটর দিকে নামবে, সেটা ডিসেন্ডিং অর্ডার। এবার প্রশাসনিক কর্মকর্তাদের ক্রমবর্ধমান বা যেটা ক্রমবর্ধমান বলা বা হয়, বা ঊর্ধ্বগামী বলা হয়, বা অ্যাসেন্ডিং অর্ডার বলা হয়, সেটা আবার দেখো কি দিয়েছি, গোপ,
তাহলে এখানে দেখো গোপ, তারপর হচ্ছে গোপের পরে স্থানিক দিয়েছি, স্থানিক মানে এখানে ওই ইসেগুলো দিয়ে দিয়েছি যারা শাসন কার্যে থাকে। হুম, তো এইভাবে তাহলে অ্যাসেন্ডিংটা বুঝতেই পারছো, অ্যাসেন্ডিংটা তাহলে ছোট থেকে উপরের দিকে যাবে। হুম, তো এইভাবে একটু পড়বে এটা ভালো মতো করে। তারপর অশোক যুক্ত নামের, আচ্ছা আরেকটা কথা বলি এখানে, এইভাবেও কিন্তু দিতে পারে প্রশ্ন, যে বললাম না ইতিহাসের প্রশ্ন তুমি হাজার ভাবে করতে পারো। তো এখানে এইগুলোর নাম না দিয়ে এইগুলা দিয়ে দিল, কুমার, প্রদেষ্টা, বিষয়পতি, গোপ, আজ গ্রামিক। এবারে তোমার এগুলো দিয়ে বললো যে এগুলোর কোনটা ক্রোনোলজিটা ঠিক আছে, উপর থেকে ছোট বা অধোগামী বা ঊর্ধ্বগামী, সেটা দেখো, ঠিক করো। এভাবে প্রশ্ন করতে পারে, তোমাকে রেডি থাকতে হবে। অশোক যুক্ত নামের আধিকারিক নিযুক্ত করেছিলেন, এগুলো ছিল কেন্দ্রীয় এবং স্থানীয় সরকারের মধ্যে সংযোগকারী সংযোগ বা সংগঠন বলতে পারো। স্ট্রাবোর মতে পাটলিপুত্রের দৈর্ঘ্য ছিল 80 স্টেডিয়া, এতে তাদের একটা মাপ, প্রস্থ ছিল হচ্ছে 18 স্টেডিয়া। এর 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 যেটা মুখস্থ রাখবে সেটা হচ্ছে গেট গুলোর কথাটা বলেছে, বেশ এইটুকু মনে রাখলেই হবে। হ্যাঁ, যে আর কতগুলো দুর্গ ছিল। স্ট্রাবোর মতে গেট ছিল হচ্ছে পাটলিপুত্র হচ্ছে 64টা, আর হচ্ছে 570টা হচ্ছে দুর্গ ছিল। এইগুলো না, এই দুটো মনে না রাখলেও চলবে, কিন্তু এই দুটো তোমাকে মনে রাখতেই হবে। শহরের আদমশুমারি, এইবার দেখো যে আমাদের যেমন আদমশুমারি হয়, জনগণনা হয়, তেমন তখনও হতো, কিন্তু আদমশুমারি কর্মকর্তা এবং প্রশাসককে কি বলা হতো? নাগরিক বলা হতো। এবার জেলা প্রশাসনে চলে আসো, রাজ্য থেকে চলে আসো এবার জেলার দিকে, এরকম আর কি ব্যাপারটা। তো জেলা হচ্ছে, জেলাকে বলা হতো বিষয়, একটু আগে বললাম, বা আহার। এর প্রধান ছিল বিষয়পতি, যাকে মেগাস্তিনিস আবার কি বলেছে? অ্যাগ্রোনময় বলেছে। হ্যাঁ, জেলার সাথে জেলার যুক্ত রাজুক প্রাদেশিক কর্মকর্তারা ছিল আর কি। মধ্যম স্তর যুক্ত রাজুক, এদের কাজগুলো কি ছিল? এবার মধ্যম স্তর এই কারণে দিয়েছে, এরা না মানে বিভিন্ন জেলার সাথে কেন্দ্রের মাধ্যম হিসাবে কাজ করতো, মধ্যমণি হিসাবে কাজ করতো, এই জন্য এইখানে মধ্যম স্তর দিয়েছে। দেখো যুক্ত, যুক্ত হচ্ছে কেন্দ্র এবং স্থানীয় সরকারের মধ্যে যোগসূত্র হিসাবে কাজ করতো। হিসাব রক্ষক ও রাজস্ব আদায়ের কাজ ছিল এই যুক্তদের। হুম, তারপর যুক্ত টাকা ছিনতাই করতেন। হ্যাঁ, আর এই যুক্তদের এতটাই ক্ষমতা দিয়েছিল, এরা না 2 নম্বরই কাজ করতেন। অর্থশাস্ত্রে বর্ণিত আছে যে জলে ঘোরাফেরা করা মাছকে যেমন আহ, জল খেতে দেখা যায় না, তেমনি এই যুক্তদের টাকা লুট করতেও কেউ দেখতে পারতো না। অর্থাৎ এখানে প্রশ্নটা এইভাবে দিতে পারে যে অর্থশাস্ত্রে এই যে সেন্টেন্সে গোটাটা তুলে দিয়ে বলতে পারে কাদের ব্যাপারে এরকম উক্তি করেছেন? যুক্ত, মহামাত্র, রাজু, যুক্তদের ব্যাপারে, বা এইভাবে দিতে পারে যে কাদেরকে তিনি চোর হিসাবে বা টাকা লুট করে এরকম হিসাবে বর্ণনা করেছেন। এবার চলে আসো রাজু। গ্রামীণ এলাকায় দেখাশোনার জন্য কর সংগ্রহ ও বিচারিক ক্ষমতার কর্মকর্তা রাজুকরা ছিল। তিনি সম্ভবত রাজ্যাভিষেকের 27তম বছরে নিযুক্ত করা হয়েছিল এই রাজুকদের। রাজুক ছিলেন আধুনিক জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা কালেক্টরের মতো পদমর্যাদা কর্মকর্তা, যিনি রাজস্বের পাশাপাশি বিচারেরও কাজ করতেন। আচ্ছা, রাজ্যাভিষেকের 27তম বছরে 26 বছর পর আর কি তাকে বিচারিক এবং শাস্তিমূলক ক্ষমতা দেওয়া হয়েছিল। অর্থাৎ শাস্তিমূলক ক্ষমতা বলতে কি, যে এই রাজু যে কাউকে শাস্তি দিতে পারতো। এবার সেই প্রাদেশিক, এটা যে জেলা ম্যাজিস্ট্রেট। এবার গোপের কথাটা একটু আগে বললাম। হিসাব রক্ষক আদমশুমারির কাজ করতেন। এটা হচ্ছে গোপ তো জেলার সাথে যুক্ত ছিল, তো জেলার এই হিসাব রক্ষক আদমশুমারি জেলার সাথে ইনার কাজ হতো। তারপর 10টি গ্রামের প্রধান সংগ্রহ প্রধান ছিলেন গোপ, যিনি স্থানীয় স্থানীয় প্রমুখ ছিলেন। গোপদের দায়িত্ব দেওয়া হয় জেলা এবং গ্রামের মধ্যে কর আদায়ের। তারপর অন্তপাল, একটু আগে বললাম তোমাদের প্রান্তীয়। আধা সাহিত্য শাসিত সীমান্ত, সীমান্ত রাজাদের উপর নিয়ন্ত্রণ করে, সীমান্তবর্তী যারা রাজাগুলো থাকতো তাদেরকে আন্তপাল দেখভাল করতো। মানে অ্যাকচুয়ালি সীমান্ত তো রাজা নয়, তাদেরকে ওই যে গভর্নর যে নিয়োগ করা হতো সীমান্তের। হুম, পুলিশকে বলা হতো রক্ষিণ, গ্রামের প্রধানকে গ্রামিক বলা হতো। মহামাত্র, এখানে মহামাত্র হবে, মহামাত্র হয়ে গেছে উচ্চ অধিকারী। মাত্র নয়, মাত্র হবে রাজার কাছ থেকে সরাসরি আদেশ পেতেন। এই যে মানে রাজার কাছে তো সবার পারমিশন ছিল না, কিন্তু এই মহামাত্র বা মহামাত্র এখানে দিয়েছি। তো মহামাত্র হচ্ছে সরাসরি রাজার কাছে যেতেন এবং তার কাছে পারমিশন নিয়ে যে কোনো কাজ কিন্তু তিনি করতেন, এবং সেই তথ্যগুলো আবার সরাসরি তিনি রাজাকে গিয়ে দিতেন। একমাত্র এই মহামাত্র সরাসরি রাজার সাথে সংযোগ স্থাপন করতেন। প্রতিবেদক বা রিপোর্টার, যিনি রাজাকে তথ্য দিতেন। এবার নগর প্রশাসনে চলে আসো। এটা চলে আসতে পারে একদম, মানে নগর যেমন নিজের একদম আমরা বলতেই পারি পৌর শাসন বলতে পারো তোমরা নগরটা। এবার দেখো এখানে ভালো করে, কৌটিল্য নগর প্রশাসনের কিন্তু বর্ণনা দেয়নি বা
পরীক্ষাতে আসতে পারে যে পৌর শাসন ব্যবস্থার বর্ণনা কে দিয়েছিল বা নগর প্রশাসনের বর্ণনাটা কে দিয়েছিল, সেটা কিন্তু মেগাস্তিনিস দিয়েছিল। এই প্রশ্নটা খুব ইন্টারেস্টিং আসে প্রশ্নটা, যেখানে মেগাস্তিনিসের মতে পাটলিপুত্রের নগর প্রশাসন 30 সদস্যের একটি বোর্ড দ্বারা পরিচালিত হয়েছিল, যার 6টি কমিটি বিভক্ত ছিল। এবার ভালো করে বুঝো যে এটা আমিও আগে গন্ডগোল করে ফেলতাম, একবার ডিবেটেও জড়িয়ে গেছিলাম, যে মেগাস্তিনিস বলছে যে 30 সদস্যের একটি বোর্ড ছিল, আর সেই 30 সদস্যকে 6টি কমিটিতে ভাগ করা হয়েছিল। তাহলে এক একটি কমিটিতে 5 জন করে সদস্য থাকলো। আমি এগুলো মাঝে সাঝে গুলিয়ে আমিও ফেলতাম, যে আমি ভাবতাম যে আহ, আহ, 6 জন করে 5 জন করে হচ্ছে সদস্য ছিল, 6টা 5 6 30, তাহলে 5টা কমিটি হতো, এরকম করে মানে ব্যাপারটাকে গুলিয়ে ফেলতাম। যে 6টা কমিটি 5 জন করে সদস্য, এটা মনে রাখবে, আর মোট সদস্য হচ্ছে 30 জন। এই বিষয়টা যেন গন্ডগোল না পাওয়া। এবার প্রথম এটা এটা না, তোমাদের ওই যারা যারা এসএসসিতে বসবে তাদের মুখস্থ করার এটা দরকার নেই। এই যে 6টা কমিটি, তাদের কি কি দায়িত্ব, যেমন প্রথমটা হচ্ছে শিল্প এবং কারুশিল্পের পরিদর্শন বা দেখাশোনার দায়িত্ব। দ্বিতীয় কমিটি বিদেশিদের যত্ন নিতে, যেমন মানে ফরেন অ্যাফেয়ার, যেমন বাইরে থেকে কোনো দূত আসলো, যেমন মেগাস্তিনিস, সরি হ্যাঁ মেগাস্তিনিস, তারপরে হিউয়েন সাং ফাইহেন আসলো, তাদের সাথে দেখবে তাদের রক্ষণাবেক্ষণ যাবতীয় দায় দায়িত্ব দ্বিতীয় কমিটির। তৃতীয় কমিটির হচ্ছে জন্ম মৃত্যু সুমারি নিবন্ধন করতো, মানে এই কারা মারা গেল, কতজন বেঁচে আছে ইত্যাদি ইত্যাদি, আদমশুমারির মতো একটা হিসাব রাখতো। চতুর্থ কমিটি ব্যবসা বাণিজ্যের হিসাব রাখতো। পঞ্চমটা হচ্ছে উৎপাদিত পণ্যের ক্রয় বিক্রয়ের হিসাব রাখতো। ষষ্ঠ হচ্ছে বিক্রয় কর সংগ্রহের। মেগাস্তিনিস সিটি অফিসারকে মানে শহরের যারা অফিসার তাদেরকে আবার অ্যান্টোনময় বলতেন। এটাও আমি গন্ডগোল করতে ফেলতাম, যে অ্যাগ্রোনময়, ওইদিকে তোমাদের বললাম একটু আগে অ্যাগ্রোনময়, আর এদেরকে আবার অ্যান্টোনময়। অ্যান্টোনময় বলতো যারা শহরের অফিসার তাদেরকে বলা হয় অ্যান্টোনময়। মেগাস্তিনিস কল্ড সিটি অফিসার অ্যান্টোনময়। আর এই যে অ্যাগ্রোনময়টা দিয়েছে, অ্যাগ্রোনময় নামক কর্মকর্তারা জেলার রাস্তা ভবন নির্মাণের দেখাশোনা করতেন। মৌর্য আমলে প্রথমবারের মতো মানুষের জন্ম এবং মৃত্যুর নিবন্ধ শুরু হয়েছিল, বা অ্যাকচুয়ালি বলতে পারি যে আদমশুমারির ব্যাপারটা শুরু হচ্ছে ধীরে ধীরে। বিচার ব্যবস্থা, জুডিশিয়াল ব্যবস্থাটা এবার। সম্রাট ছিলেন সবার উচ্চ স্থানে, মানে তিনি হচ্ছে সর্বোচ্চ ন্যায়াধীশ। তারপরে হচ্ছে অর্থশাস্ত্র, 2 ধরনের আদালতের বর্ণনা দিয়েছেন, একটা হচ্ছে ধর্মাস্ত আর একটা হচ্ছে কণ্টক শোধন। শুধু এইটুকু তোমরা মনে রাখবে যে ধর্মাস্ত্রটা কি, যে দেওয়ানি আদালত, আর কণ্টক শোধন হচ্ছে ফৌজদারি আদালত, বেশ এইটুকু মনে রাখবে। আর এর বিচারক তো এমনিতেই বোঝা যাচ্ছে, যে বিচারপতি থাকতেন এই আদালতের, তাকে ধর্মাস্ত বা ব্যবহারিক বলা হতো। এই ব্যবহারিকটা মনে রাখবে একটু। আর এখানে একটা প্রদেষ্টা বলা হতো, যেটা কণ্টক শোধন একটা। এই যে প্রদেষ্টার কথা বললাম না একটু আগে, এই 18 জন অধ্যক্ষের মধ্যে। জেলার জনপদের বিচারককে বলা হতো রাজু, এটাও মনে রাখবে। চুরি ও ডাকাতির ঘটনাকে বলা হতো সাহস। এগুলো ধর্মাস্ত আদালতে পেশ করা হতো। এই যে চুরি টুরি ইত্যাদি ডাকাতির ব্যাপারটা ধর্মাস্তদের মধ্যে করা হতো, যেহেতু এটা একটা দেওয়ানি আদালত ছিল। এবার গোয়েন্দা গুপ্তচর, শুধু এই দুটো মুখস্থ রাখবে এসএসসি যারা বুঝবে। সংস্থা আর সঞ্চার, এই দুটা ছিল গুপ্তচর বিভাগ। সংস্থার মধ্যে কেমন, এরা যারা সংস্থার মধ্যে থাকতো, এরা এক জায়গায় থাকতো, এক জায়গায় থেকে কোনো একটা পার্টিকুলার এরিয়া দিয়ে দিল, তুমি ওর মধ্যে থেকে গুপ্তচরের কাজটা করবে। আর সঞ্চার, সঞ্চার কথাটা এইভাবে মনে রাখবে, সঞ্চালন, অর্থাৎ তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কিন্তু গুপ্তচরের কাজ করতো। অর্থশাস্ত্রে গুপ্তচর ব্যবস্থার বিস্তারিত গুরুত্বপূর্ণ বর্ণনা পাওয়া যায়। গুপ্তচরের প্রধানকে বলা হতো আহ মহামাত্র সর্প। এ 2 ধরনের গুপ্তচর সংস্থা ছিল, এই যে বললাম। আর এবার এখানে আবার ভাগ ভাগ করে দিয়েছি, এই যে সংস্থার মধ্যে এইগুলো থাকতো, আর সঞ্চারের মধ্যে এগুলো থাকতো। যেমন প্রথম এই সংস্থার ভাগ, যেমন এখানে কার্তিক, কার্তিক যিনি অন্যের গোপনীয়তা জানেন, একজন ছাত্রের ছদ্মবেশে, এই যে এক গুপ্তচর, অর্থাৎ তিনি একজন ছাত্রের ছদ্মবেশে গুপ্তচর হিসাবে কাজ করতেন, তাদেরকে কার্তিক বলা হতো। সন্ন্যাসীর ছদ্মবেশে একজন গুপ্তচরের কাজ করতো, তাকে উদয়স্থিত বলা হতো। দরিদ্র কৃষকের ছদ্মবেশে একজন গুপ্তচর থাকে, তাকে গৃহপতি বলা হতো। একজন দরিদ্র ব্যবসায়ীর ছদ্মবেশে গুপ্তচরের কাজ করতে, তাকে বৈধক বলা হতো। তাপস, তাপস হচ্ছে মাথা কামানো, তপস্বীর ছদ্মবেশে একজন গুপ্তচর। এগুলো যারা ওই নেট সেটে বলছে তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। এসএসসির জন্য এতটা দেখতে কোনো যাওয়ার দরকার নেই, শুধু এইটুকু পড়লে হয়ে যাবে, সংস্থা আর সঞ্চার। হুম, যে পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসতে পারে, যে মৌর্য আমলের নিচের কোনগুলি গুপ্তচরদের একটা সংস্থা ছিল, যে সংস্থা বা সঞ্চার দিয়ে দিতে পারে, যেমন তোমাদের ওখান থেকে আইডেন্টিফাই করতে হতে পারে। সঞ্চারেরটা দিয়েছি এখানে। মেগাস্তিনিস এবং স্ট্রাবো বলা হচ্ছে যে এই দুজন বলছে যে মহিলা দেহরক্ষী হচ্ছে রাজাদের দেওয়া হতো, মহিলা দেহরক্ষী বলা হতো আবার সমরাঙ্গনু সমরানুরাঙ্গিনী। তারপর বিদেশে নিযুক্ত গুপ্তচরকে বলা হতো উভয় বেতন। এবার সামরিক প্রশাসন, সেনাবাহিনীর ব্যাপারটা। কৌটিল্যের মতে সেনাবাহিনীতে 4 বর্ণের লোক, অর্থাৎ চার বর্ণের লোকই
সংযুক্ত করার নির্দেশ দিয়েছিল কৌটিল্য তার অর্থশাস্ত্রে, ওই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। মৌর্য যুগে রাষ্ট্রীয় সেনাবাহিনীকে বলা হতো রাজ্য সেনাভক্ত। সেনাবাহিনীর সর্বোচ্চ ছিলেন সেনাপতি, স্বয়ং ছিলেন রাজা। প্লিনির মতে চন্দ্রগুপ্তের সেনাবাহিনীতে 6 লক্ষ পদাতিক, 30 লক্ষ হচ্ছে ঘোড়সাওয়ার, 9,000 হচ্ছে হাতি, আর 800টি রথ ছিল। এটা দরকার নেই তোমাদের, এই এসএসসিতে যারা বসে এতটা দেখতে যাবে না। প্লুটার্ক 6 লক্ষ সেনার কথা উল্লেখ করেছেন চন্দ্রগুপ্তের সময়কালে। মৌর্য সেনাবাহিনীতে 4 ধরনের সৈন্য ছিল, অর্থশাস্ত্রে উল্লেখ করা হয়েছে। এবার 4 ধরনের কি কি? পদাতিক, এটা আসে কিন্তু পরীক্ষাতে, পদাতিক, ঘোড়সাওয়ার, সারথি বা রথ বাহিনী যেটা, আর হচ্ছে গজারোহী। এগুলো ছিল। এখানে দিয়েছি ইনফ্যান্ট্রি, হর্স মানে ঘোড়া, চ্যারিয়ট রথ বাহিনী, আর হচ্ছে ওই হস্তি বাহিনী। মানে হাতির মধ্যে কেউ থাকতো, কেউ আবার হাতির মধ্যে রথ বানিয়ে লড়াই করতো। সামরিক শিবিরগুলোকে বলা হতো গুমলা, সৈন্যদের বেতনকে বলা হতো গুমলা দেয়া। তা রাজার স্থায়ী সেনাবাহিনীতে মৌবলা বলা হতো। জাস্টিন চন্দ্রগুপ্তের সেনাবাহিনীকে এই যে ডাকাত বলেছেন। অন্তপালের কথা বহুবার বলা হয়েছে, এটা আর বলছি না আমি। সাম্রাজ্যের অভ্যন্তরীণ অংশে অবস্থিত দুর্গগুলির জন্য দুর্গপাল নামে একজন কর্মকর্তা এবং সীমান্তে অবস্থিত দুর্গগুলির জন্য অন্তপাল নামে একজন কর্মকর্তা নিয়োগ করা হতো। নায়ক যুদ্ধের ময়দানে সেনাবাহিনীর নেতৃত্ব দেন, তিনি বার্ষিক 12,000 পনা মুদ্রা বেতন পেতেন। মেগাস্তিনিসের মতে সামরিক বিভাগ 6টি কমিটিতে বিভক্ত ছিল, প্রতিটি কমিটিতে 6 জন করে সদস্য ছিল। এটাতেও তিনি ভালো করে বুঝবে, এটা কিন্তু সামরিক বিভাগ 6টি কমিটির কথা বলেছে এবং প্রতিটি বিভাগে আবার 5 জন করে সদস্যের কথা বলেছে। একই রকম ওখানে যেমন দেখলাম পদাতিক, অশ্বারোহী, রথবাহিনী, নৌবাহিনী, রসদ, আর হচ্ছে হস্তি। এবার রসদ একটা বাহিনী কিভাবে? রসদ হচ্ছে সেনাবাহিনীর মধ্যে যারা যখন যুদ্ধ হবে এরা হচ্ছে ওই খাওয়ার টাওয়ার সরঞ্জামেরা যোগান দেবে। যে অফিসার যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনী পরিচালনা করতেন তাকে বলা হতো নায়ক। আর এইবার আমার মনে হয় না এতটা ডেপথে গিয়ে দিবে, তোমাদের ডিরেক্ট প্রশ্ন করতে পারে যে মেগাস্তিনিস কত ধরনের সেনা কমিটির কথা বলেছেন, সামরিক বিভাগের কথা বলেছেন? 6টি। এভাবে ফ্যাকচুয়াল প্রশ্ন আসবেন, ডিরেক্ট ফ্যাক্ট। তবে মহামাত্র আন্ত এবং মহামাত্র সীমান্ত এলাকার দায়িত্ব নিয়োজিত। তারপর হচ্ছে ইত্তিজোকাস মহামাত্র নারী কল্যাণের দায়িত্ব। ধর্ম মহামাত্র তাদের কাজ ছিল সমগ্র রাজ্য জুড়ে ধর্মের ছড়িয়ে দেওয়া। আর এগুলো নাগরিক টাগরিক বুঝতেই পারতো। আর এটা একটু ব্রজভূমিটা কি বাচভূমিকার একটু মনে রাখবে, চারণভূমি বা গরু যে জমির যেগুলোতে গরুগুলোকে ইয়ে চড়ানো হতো সেই ঘাসগুলোকে রক্ষণাবেক্ষণের যিনি দায়িত্ব ছিলেন। এবার রাজুকোষ, রাজুকোষ হচ্ছে এই রাজুকোষ কথাটার মানে হচ্ছে দড়ি বা রজ্জু, অর্থাৎ জমি জরিপ যিনি করতেন তাকে এই রাজুকের দায়িত্ব ছিল। জমি পরিমাপ ছিল আসল দায়িত্ব তার। অশোকের সময় তারা উচ্চ পদস্থ কর্মচারী অফিসার হিসেবে ছিলেন। জনসাধারণ কর্ণালমূলক কাজের সাথেও তারা কিন্তু যুক্ত ছিলেন। তারা বিচারিক কার্যাবলীর সাথেও যুক্ত ছিল। তারপর ধর্ম প্রচারের কাজে যুক্ত ছিল। অর্থশাস্ত্রে রাজুকরা অনুপস্থিত ছিল। অর্থশাস্ত্রে আমরা এটা পাচ্ছি না, আমরা পাচ্ছি কোথায় তাহলে রাজুকদের ব্যাপারে? অবশ্যই এটা আমরা পাচ্ছি অশোকের শিলালেখ থেকে, আমরা রাজুকদের ব্যাপারে, অর্থশাস্ত্রে নয়। তো এই হলো একটা মৌর্য সাম্রাজ্যের প্রশাসনিক। আরেকটা তোমাদের এইখানে দেখাতে হবে আমাকে, দাঁড়াও। হ্যালো, আচ্ছা বললাম শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, যাচ্ছে স্যার। একটু দাঁড়াও, হ্যাঁ। পাচ্ছি স্যার। আমাকে এই নোটটা, এই একটু কাজ আমার বাকি আছে, এটা তোমাদের আমি টাইপিং করে বাংলাতে আমি দিয়ে দেবো এখনই। হ্যাঁ, আমাকে কতটা পরিশ্রম করতে হচ্ছে এইখানে তোমরা একটু বুঝতে পারবে। দেখো এখানে কোথায় গেল? আচ্ছা, তা আবার কিছু কিছু ইনফরমেশন ভুল থাকে, সেগুলো আমাকে তুলে দিতে হয়। কোনটা দেওয়া যায় না দেয়, অনেক কিছু কাজ থাকে। এই অর্থশাস্ত্রে কোথায় গেল? এই যে মৌর্য কালচার, এই নোটটা একটু তোমাদের আর একটু দেখতে হবে। এই যে এটা একটু দেখতে হবে তোমাদের। হ্যাঁ, এটা আমি আপাতত ইংলিশে পড়িয়ে দিচ্ছি, আমি এটা বাংলায় দিয়ে দেবো তোমাদের। যে একটু আগে আমরা যেমন দেখলাম কৌটিল্য একটা রাজ্যকে পরিচালনার কথা,
7টা পার্ট বা অংশের কথা বলেছেন, যেটাকে সপ্তাঙ্গ থিওরি বলা হয়। আবার এদিকে মেগাস্থেনিস তার ইন্ডিকাতে আমাদের ভারতীয় সোসাইটিকে 7টি ভাগে বিভক্ত করেছেন। এখানে অনেকেই গন্ডগোল করে ফেলে যে ওই সপ্তাঙ্গ থিওরি আর মেগাস্থেনিকের সোসাইটি যে আমাদের সমাজটাকে যে 7টা ভাগে বিভক্ত করেছে সেটার সাথে অনেকেই গন্ডগোল করে ফেলে। হ্যাঁ, তো মানে কোথায় গন্ডগোলটা ফেলে, যে বলে কি যে ভারতীয় সমাজকে যে 7টি ভাগে বিভক্ত করা হয়েছে, হ্যাঁ, সেটা কে করেছিল? কৌটিল্য, মেগাস্থেনিস, হ্যাঁ, ডিওডোরাস, প্লুটার্ক, এরকম করে তো নামগুলো দিয়ে দেবে। ম্যাক্সিমামে সাধারণত বইগুলোতে তো এগুলো পাওয়া যায় না, এই ইনফরমেশনগুলো। তখন ওরা ভাবে যে কৌটিল্য অর্থশাস্ত্রে সপ্তাঙ্গ থিওরির কথা আছে, তাহলে ওটাই উত্তর হবে, তাহলে কৌটিল্য উত্তর হবে। তো ওখানে ভাষাটা দেখবি যে সোসাইটির কথা বলছে নাকি একটা রাজ্য পরিচালনা করার জন্য 7টা যে পার্ট তার কথা বলছে। তাহলে এখানে মেগাস্থেনিস কি বলছে? মেগাস্থেনিস হ্যাজ ডিভাইডেড ইন্ডিয়ান সোসাইটি ইন্টু 7 কাজ। বলছে আমাদের মেগাস্থেনিস বলছে আমাদের সমাজটাকে তিনি 7টি ভাগে বিভক্ত করেছেন কাজের ভিত্তিতে। এখানে হ্যাঁ, যেমন হচ্ছে ফিলোসোফার সবার, এটা এটা এখানে আরেকটা প্রশ্ন আছে যেটা খুব গুরুত্বপূর্ণ, যে বলতে পারে সবার 7টা পার্টের মধ্যে সবার নিচে স্থানটা কার, বা প্রথম নাম্বারটা কার, দ্বিতীয় নাম্বারটা কার, ফার্মারদের স্থান কোথায়, এভাবে প্রশ্ন আসতে পারে। যে প্রথম হচ্ছে দার্শনিক, যেহেতু এটা দার্শনিক হচ্ছে জ্ঞান বিজ্ঞানে এগিয়ে, তাদের জন্য তাদের স্থানটা সবার উঁচুতে রেখেছিল। তারপরে দ্বিতীয় হচ্ছে ফার্মার, তৃতীয়তে হান্টার মানে শিকার টিকার এই যে এদের, তারপর হচ্ছে কার্পেন্টার, ওই যে ছুতোর ছুতোর ইসে কাঠ কাঠটাটের যে কাজ করতো, ট্রেডের কাজ করতো, তাদের 4 নাম্বারে দিয়েছেন। 5 নাম্বারে হচ্ছে সোলজার বা সেনাপতি বা লড়াই করে তাদের, 6 নাম্বারে হচ্ছে গুপ্তচর বা পরিদর্শক, 7 নাম্বারে হচ্ছে মন্ত্রী, উপদেষ্টা, কাউন্সিল। এটা একটু মনে রাখবে যে সবার ছোট, সবার সবার নিচে স্থান, সবার উপরে, আর 2 নাম্বারটা। আর অ্যাকচুয়ালি আমি বলবো এই গোটাটা 7টাই মুখস্থ করে নাও পরপর করে, কিন্তু গন্ডগোল পাকাবে না। মেগাস্থেনিস এবং স্ট্রাবো, দেয়ার ওয়াজ নো স্লেভারি ইন্ডিয়া। বলছে মেগাস্থেনিস আর স্ট্রাবো বলছে আমাদের ভারতবর্ষে নাকি কোনো রকম দাস ব্যবস্থা ছিল না, এটা ভুল ইনফরমেশন দিয়েছে, সেই সময় ছিল। মেগাস্থেনিস এবং মেগাস্থেনিস ইন্ডিয়ানস ডিড নট নো দ্য আর্ট অফ রাইটিং। বলছে মেগাস্থেনিস বলছে যে আমাদের ভারতীয়রা নাকি লিখতে জানতো না। ব্রাহ্মিনস ওয়ার নট গিভেন এনি টর্চার অর পানিশমেন্ট ফর, অবশ্যই যে বলছে মেগাস্থেনিস এখানে আরো বলছে যে ব্রাহ্মণদের নাকি ভারতীয় শাসকরা তাদেরকে কোনো রকম পানিশমেন্ট দিত না, কোনো অন্যায় করলেও দিত না। তারপর বলছে দ্য প্রস্টিটিউটস ওয়ার কল্ড রূপজীব। এটাও খুব গুরুত্বপূর্ণ, এটা একটু মনে রাখবে যে যারা হচ্ছে গণিকার পেশার সাথে লিপ্ত থাকতো তাদেরকে কি বলা হতো, খুব গুরুত্বপূর্ণ, এটা রূপজীবিকা বলা হতো। তারপর বলছে হেড অফ দ্য অর্গানাইজেশন অফ প্রস্টিটিউশন আর কল, যারা হচ্ছে ওই গণিকাদের মধ্যে হেড ছিল তাদেরকে হচ্ছে বান্দিকা পোশাকা বলা হতো। তারপর বলছে এখানে দেয়ার ওয়াজ নো মেনশন অফ সতী প্রথা ইন অর্থশাস্ত্র। এবার বলছে যে অর্থশাস্ত্রে কোনো রকম কিন্তু সতী প্রথার উল্লেখ নেই, বাট গ্রিক রাইটার্স হ্যাভ মেনশন দ্য সতী অফ দ্য ওমেন সোলজার্স ইন দ্য নর্থ। বলছে যে গ্রিক ঐতিহাসিকরা বলছে ভারতবর্ষে নাকি সতী প্রথা ছিল, যে সৈন্যদের মধ্যে উত্তর উত্তর পশ্চিমের সৈন্যদের মধ্যে নাকি সতী প্রথা ছিল, সেরকম গ্রিক ঐতিহাসিকরা বলছে, কিন্তু কৌটিল্যের অর্থশাস্ত্রে সেটা সতীদার কথা উল্লেখ নেই। কৌটিল্য হ্যাজ মেনশন 9 টাইপস, এটাও খুব গুরুত্বপূর্ণ যে কৌটিল্য তার অর্থশাস্ত্রে 9 ধরনের ওই কি বলবো এটাকে আমি, ছেলে দাসের কথা বলেছে। তা অ্যাকর্ডিং টু কৌটিল্য অনলি নন আরিয়ানস, যে এখানে দিয়েছি মলচ্ছদের নন আরিয়ানস বলা হতো ক্যান বি মেড স্লেভস। যে বলছে কৌটিল্য বলছে যে যারা নন আরিয়ান বা মলচ্ছ তাদেরকে নাকি ওই শুধুমাত্র দাস হিসাবে বানানো হতো। অ্যাকর্ডিং টু কৌটিল্য আরিয়ানস, যেমন এখানে ব্রাহ্মণ, তারপর ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র, ক্যান নট বি মেড স্লেভস আন্ডার। আচ্ছা এখানে কি বলছে অ্যাকর্ডিং টু কৌটিল্য আরিয়ানস ক্যান নট বি, আচ্ছা ঠিকই আছে এটা, যে বলছে কৌটিল্যের মতে আর্যদের নাকি কোনো রকম এই কি বলে তোমার এই দাস বানানো হতো না। দ্য ট্যাক্স ফ্রি ল্যান্ড টু গিভ ব্রাহ্মণ, অর্থাৎ যাদের ব্রাহ্মণদের কোনো রকম ট্যাক্স নেওয়া হতো না এমন জমি দান করা হতো, তো সেগুলোকে কি বলা হতো? ব্রহ্মদেওয়া বলা হতো। ব্রহ্মদেও অর্থশাস্ত্রে এটা বলা হয়েছে, এগুলো বাংলায় দিয়ে দেবে, তোমরা জাস্ট এখন শুনে নাও। কৌটিল্য হ্যাজ মেনশন 8 টাইপ অফ ম্যারেজ, এখানে 8 ধরনের বিবাহ কথাও কিন্তু কৌটিল্য বলেছে। এমনিতেও তো আমরা মনুস্মৃতিতে পাচ্ছি 8 ধরনের বিবাহ কথা। পতঞ্জলি হ্যাজ ডিসক্রাইবড, কি বলছে, নাগ পঞ্চমী ফেস্টিভ্যালস অফ মৌর্য অ্যান্ড শুঙ্গস, যে পতঞ্জলি তার মহাভাষ্যে বলছে যে মৌর্যরা আর শুঙ্গরা নাগ পঞ্চমী উৎসব নাকি পালন করত। কৌটিল্য কিছু আচ্ছা এটা দরকার নেই এখানে। এবারে চলে আসো ইকোনমিক। অর্থশাস্ত্রে জমির মালিককে ক্ষেত্রজ বলা হতো,
চাষিকে বলা হতো উপবাস। মেগাস্তিনিস, স্ট্রাবো এবং আরিয়ানের মতে সমস্ত জমির মালিক হচ্ছে রাজা ছিলেন। অর্থশাস্ত্রে মোট 21 প্রকারের করের কথা উল্লেখ আছে। করমুক্ত গ্রামকে বলা হতো পরিহারিকা। ব্যক্তিগত জমি থেকে আয় বলা হতো ভাগ, যেটা তোমাদের ওই রেভিনিউ, ভূমি থেকে যে রেভিনিউটা কালেক্ট করা হতো সেটাই কিন্তু ভাগ ছিল। আর রাষ্ট্রীয় জমি থেকে আয় করা হতো সেটাকে বলা হতো সীতা। রাষ্ট্রীয় জমি কোনটা, যেটা আমরা মধ্যযুগের পিরিয়ডে যখন চলে যাব ওখানে যে আমরা পাবো খালিসা ল্যান্ড, যেটা একদম রাষ্ট্রের সাথে সরাসরি যুক্ত। আর এখানে ওটাই হচ্ছে রাষ্ট্রীয় জমি, যেটার সাথে যে ট্যাক্সটা কালেক্ট করা হতো সেটাকে বলা হতো আবার, মানে আয়টা যেটা কালেক্ট করা হতো সেটা হচ্ছে সীতা, যেটা একদম রাজ্যের সাথে সরাসরি যুক্ত ছিল। আর ব্যক্তিগত জমি থেকে যাদের মানে প্রজাদের যেটা দেওয়া হতো তাদের থেকে যে ট্যাক্সটা কালেক্ট করা হতো সেটাকে বলা হতো ভাগ। রাজ্যের কৃষি বিভাগের প্রধানকে সীতাধ্যক্ষ বলা হতো। মেগাস্তিনিসের মতে ভারতে দুর্ভিক্ষ নেই, অথচ অর্থশাস্ত্র অনুসারে ভারতে দুর্ভিক্ষ ছিল। এই সেন্টেন্সগুলো ভালো মতো পড়বে, যে মেগাস্তিনিস বলছে ভারতে স্লেভারি নেই, মেগাস্তিনিস বলছে ভারতীয় লিখতে জানতো না, অথচ আমরা অর্থশাস্ত্রে অন্য কিছু পাচ্ছি। এমন আমরা প্রমাণও পেয়েছি যে চন্দ্রগুপ্তের শাহগড়া এবং মহাস্থানগড় থেকে আমরা প্রমাণ পেয়েছি দুর্ভিক্ষ ছিল এবং ফেমিন হয়েছে। ওই জন্য বলছে যে মেগাস্তিনিসের কিছু কিছু ইনফরমেশন ভুলভাল আছে। আর এখানে কিছু কিছু জমির কথা, কৃষ্টি চাষে যাওয়া জমিকে কি বলা হতো, আচ্ছা অকৃষ্ট, এটা মনে রাখবে। অকৃষ্ট জমি হচ্ছে যেখানে চাষ ভালো হতো না। এখানে কি দিয়েছে, আচ্ছা এটাও মনে রাখবে যে সেই সময় যে রেভিনিউ ট্যাক্সটা বা ভূমি করটা যে আদায় করা হতো কত ভাগ ছিল, 6 ভাগের 1 ভাগ ছিল। আর এই 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 রেভিনিউ ট্যাক্সটা যেটাকে ভাগ বললাম, এটাই কিন্তু অশোক এই 8 ভাগের 1 ভাগ করে দিয়েছিল, যেটা এতটা ছিল ওখানে গিয়ে কমিয়ে দিয়েছিল। এগুলো একটু ভালো মতো করে পড়বে। এবারে এখানে বিভিন্ন করের কথা দিয়েছি, এগুলো একটু দেখো। এটা এটা একটু মনে রাখবে। যেমন সীতাটা একটু আগে বললাম। যেমন ভাগ, ভাগ হচ্ছে কৃষকদের কাছ থেকে যে রেভিনিউটা কালেক্ট করে সেটা ভাগ। এবার প্রণয় হচ্ছে আপাতকালীন বা জরুরিকালীন যে রেভিনিউ ট্যাক্সটা কালেক্ট করা হতো, রেভিনিউটা সেটা হচ্ছে প্রণয়কর বলি। বলি এক ধরনের ভূমি রাজস্ব। হিরণ্যটা অবশ্যই মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ, এটা আসে। হিরণ্য হচ্ছে নগদ কর। আর কখনো কখনো এই হিরণ্যটাকে আবার স্বর্ণকরও বলা হয়। হুম, তো দুটাই মনে রাখবে, স্বর্ণকর, হিরণ্যকর। যেটা তবে ম্যাক্সিমামই এটার উত্তর হচ্ছে এই যে নগদ করটাই বেশি করে তারা অ্যাকসেপ্ট করে। সেতু বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ। এই যে জলসেচের জন্য যে ট্যাক্সটা আদায় করতে সেটাকে কি বলা হতো, জল ট্যাক্সটাকে, সেটা হচ্ছে সেতু বন্ধ কর। যেটা আমরা ফিরোজ শাহ তুগলকের সময় পাবো, আমরা কি পাবো, জলকরটাকে। বৃষ্টি হচ্ছে হর কি সব স্যার? না না, ওটা হাকি স্যার, হ্যাঁ। বৃষ্টি হচ্ছে বেগার, বেগার করটাকে বৃষ্টি। বর্তনী হচ্ছে টোল ট্যাক্স, এটা মনে রাখবে। হুম, ব্রিজ পার হওয়ার জন্য তদ্রিয় পিণ্ডকর। সমগ্র গ্রাম জুড়ে যে করটা নেওয়া হতো তাকে পিণ্ডকর বলা হতো। আচ্ছা, আমদানি করা তো বুঝতেই পারবে প্রবেশ্য। আমদানিকে বলা হতো প্রবেশ্য, আর রপ্তানি করা হতো নিস্তার। এটা দরকার নেই, এমনিতেও তোমরা বুঝতে পারছো, জাস্ট একটু চোখ বুলাই নিবে। পরিহারিকা একটু আগে বললাম যে করমুক্ত গ্রামকে পরিহারিকা বলা হতো। উদক এই যে এইখানে এই গন্ডগোলটা, দাঁড়াও একটু দাঁড়াও, হ্যাঁ। সেতু বন্ধু রাজ্য দ্বারা, আচ্ছা এটা দুটো আছে দেখো, যে সেতু বন্ধু রাজ্য দ্বারা সেচ ব্যবস্থার জন্য যে করটা সেটাকে সেতু বন্ধু বলা হতো। আর এখানেও একটা আছে, এই যে উদকটাও কিন্তু একটা সেচ কর, এটাও একটু মনে রাখবে। ক্রয় বিক্রয়ের জন্য যে ট্যাক্সটা কালেক্ট করা হতো সেটাকে বৈজয়ী বলা হতো। রজ্জু, এই যে জমি পরিমাপ, একটু আগে বললাম যে আহ, রাজু কথাটার বা রজু কথাটা হচ্ছে দড়ি, যে জমি পরিমাপ করার জন্য যে দড়ি তারা ব্যবহার করতো, তার জন্য এটাকে রাজ্য কর বলা হচ্ছে। শুল্ক সীমান্ত কর, আর তো মনে হয় নেই। আচ্ছা, এবার মুদ্রাটা দিয়েছে, এখানে ওইটাও দিয়েছি। করস্থাপন, পণ বা ধরন, এগুলো হচ্ছে রৌপ্য মুদ্রা ছিল, হ্যাঁ। সুবর্ণ নিষ্কা এগুলো স্বর্ণ মুদ্রা ছিল। মাসক হচ্ছে তাম্র মুদ্রা ছিল। কাকনি, ছোট তামার মুদ্রাকে কাকনি বলা হতো। মৌর্য মুদ্রা ছিল পঞ্চচিহ্নিত, মানে যেটা 5 মার্ক বলা হয়। হুম, আর এটা এই 5 মার্কটা হচ্ছে মনে রাখবে, এটাও তামা আর রৌপ্য মিশ্রণ করে এই 5 মার্ক কয়েনটা তৈরি করা হয়েছিল। পণ ছিল মৌর্য রৌপ্য মুদ্রা, যার ওজন ছিল 3 থেকে 4 তোলার সমান। এটাও দরকার নেই এতটা। ব্যাস এই হলো তোমাদের। আর এটা একটু মনে রাখবে যে ব্যবসা বাণিজ্য যে করতো তার প্রধানকে কি বলা হতো, তাদের প্রধানকে শ্রেষ্ঠী বলা হতো। আর জাতকে 18 প্রকারের শ্রেণী বা গিল্ডের কথা বলা হয়েছে। আর সেই সময়ের যে গুরুত্বপূর্ণ বন্দর ছিল এই মৌর্য আমলে, যেমন ভারুচ, এটা পশ্চিম ভারতের সোপাড়া, পূর্ব ভারতের তাম্রলিপ্ত, তোমরা এগুলো নাম শুনেছো। পশ্চিম ভারতের অবশ্যই মনে রাখবে যে ভৃগুকচ্ছ, ভারুচ,
আর পশ্চিম ভারতের আর ছিল হচ্ছে সোপারা। কৌটিল্যের মধ্যে জলপথে সব স্থলপথের চেয়ে নদীপথে বা জলপথে সবচেয়ে ব্যবসা বাণিজ্য ভালো ছিল। আর এটা মনে রাখবে, মিশরের টলেমি কোন সাগরের বর্ণনা দিয়েছেন, সেটা হচ্ছে লোহিত সাগর। ব্যাস এই হয়ে গেল তোমাদের নোটপত্র, এগুলো মনে রাখলেই হবে। এগুলো ভালো মতো করে পড়ে নিবে, 2-3 বার করে পড়বে, তাহলেই তোমাদের মনে থাকবে, নাহলে কিন্তু সম্ভব নয় একবারে মনে রাখা। এবারে তোমরা বলো যদি তো কারো কিছু বলার থাকে। বললি স্যার। হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি আমি। শুনতে পাচ্ছি। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। বলছি এই হ্যাঁ, পতঞ্জলি লিখেছেন প্রথম করণ বলা লিখেছে, ওটা মানে ব্যাকরণ তোমার বলা তোমার হয়। তো কথাই শোনা যাচ্ছে না। পতঞ্জলি কার হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, বলো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ শুনতে এই পাচ্ছি। পতঞ্জলি, হ্যাঁ, হ্যাঁ প্রাচীন সংস্কৃত ব্যাকরণ প্রথম, তাই তো? হ্যালো। পানিনি, পানিনির কথা বলেছিলাম, পতঞ্জলি কি করে হবে? পানিনি। ও সরি 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 সরি, পানি। আচ্ছা, বলছি পতঞ্জলি ওই যে পুষ্যমিত্র শুঙ্গের সঙ্গে এসেছিলেন কি, মানে হ্যাঁ ছিলেন হ্যাঁ কি? হ্যাঁ এটা হ্যাঁ একটু পুষ্যমিত্র। কনফিউশন হ্যাঁ হলো, হ্যাঁ একটা প্রশ্ন পুষ্যমিত্র আমি। শুঙ্গের সময়কালীন। আচ্ছা, আর পানিনি তাহলে কি মৌর্য সাম্রাজ্যে? পানিনি, পানিনির কথাটা তোমাদের একদম আমি আগেই বলেছিলাম, তুমি নোটটা তোমাকে দিয়েছি, ওখানে তুমি ইসের ষোড়শ মহাজনের নোটটা পড়বে, ওখানে পাবে তুমি। পানিনি সেই মহাপদ্ম নন্দের সময়কালে, পানিনি কাত্যায়ন, এগুলো সব ওই নন্দদের সময়কালে। হ্যাঁ হ্যাঁ, বরুরচি, কার্তায়ন, আর হচ্ছে আপনার ইয়ে ছিল, পানিনি ছিল। আচ্ছা আর কারো কিছু আচ্ছা, বলার এইটা আছে? একটু কনফিউজ। হুম, বললে আর আরেকটা তোমরা প্রশ্ন তোমরা বলবো যদি। স্যার? হ্যাঁ বলো। বলি স্যার, বলবো আরেকটা প্রশ্ন? হ্যাঁ বলো বলো। বলছি এই প্রতিবেদক, এটা কি গুপ্ত যুগে, ইয়া সরি, মৌর্য যুগে ছিল না, মানে গুপ্ত ব্যবস্থা, মানে গুপ্ত ব্যবস্থা পরিচালনা করার জন্য, মানে ইন্টেলিজেন্স কালেক্ট করার জন্য? বুঝলাম না তোমার প্রশ্নটাই, আমি বুঝলাম না। মানে আপনি যেটা সংস্থা আর সঞ্চার যেটা বললেন না, হ্যাঁ ইন্টেলিজেন্স কালেক্ট করার জন্য, তেমনি প্রতিবেদকও মনে হচ্ছে ছিল কি স্যার? আমি তো খুব একটা মনে পড়ছে না। যাই হোক, আমি তো দুটাই জানি যে তাদের মেন ছিল হচ্ছে সংস্থা সঞ্চার। এবার সংস্থার মধ্যে না, আমি এই আমি শুনুন, আমি আমি এটা জীবন ভালো। মুখোপাধ্যায়ের বইটা আমি একটু পেয়েছিলাম স্যার, দেখো তার জন্যই বললাম আর কি। আমি জীবন মুখোপাধ্যায় কোনোদিনও অ্যানসিয়েন্টে হাত দিইনি আর দিবও না, আমি আশা করি। আমি পরিষ্কার করে বলি, অ্যানসিয়েন্টে সবাই মানে সবার বই আছে অনেকেরই, কিন্তু অ্যানসিয়েন্টের কিছু কিছু বই আছে এত গুরুত্বপূর্ণ, এত ভালো বই, সেগুলো না পড়ে আমি কেন জীবন মুখোপাধ্যায় দেখতে যাবো? উপেন্দ্র সিং এর বই না এত স্যার, আমি সুন্দর। বলিনি, আমি ওটা বলছি না স্যার, আমি বলি ওটা মানে আমার মনে হলো তাই বললাম স্যার। আমি তো জানি না, ঠিক বললাম আছে। তো। আর একটা কথা বলি তোমাকে, যে মৌর্য যুগে দেখবে হ্যাঁ স্যার। সংস্থা সঞ্চারই আছে, সত্যি কথা বলতে গেলে। এবার এই সংস্থা সঞ্চার ও, এর মধ্যে, শুনো ভালো করে শোনো, এর মধ্যে সংস্থাদের মধ্যেই বিভিন্ন দায়িত্ব দিত। ওই যে বললাম 5-6 জনের মতো করে সাজে যেতে হতো। কেউ কেউ হচ্ছে ভিক্ষু বেসে যাও, কেউ ছাত্র বেসে যাও, এদেরকে আলাদা আলাদা নাম দিয়েছে, ওগুলো আমি দিয়েছি পাট পাট করে। কিন্তু মেন তাদের সংস্থা হচ্ছে সংস্থা আর সঞ্চার। তা আমি ওই জন্য বললাম, যারা এসএসসিতে বসবে এই দুটো শুধু মনে রাখবে, সংস্থা আর সঞ্চার। আর ওই অত গভীরে যাবে না, ওটা আমি দিয়েছি কারণ আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এই বইগুলোতে আমি দ্বিতীয়বার হাত দিতে যাব না, একবার ওই জন্য ইনফরমেশনগুলো তুলে নিচ্ছি। ঠিক আছে তাহলে। হুম, লেফট করো সবাই।